সে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ, বাকরুদ্ধ, কেমন জানি লাগছে, বুঝতে পারছি না কিন্তু কেন। আমি তো এটাই চাইতাম। তাহলে আন্টি আঙ্কেলও চলে এসেছে, হয়তো বিয়ের গল্প করবে। এখানে আমার থাকা ঠিক হবে না। তাদের পারিবারিক বিষয়ে আমার না থাকাটাই ভালো দেখায়। আর হয়তো এখানে থাকতেও পারবো না। তার বিয়ের গল্প চুপচাপ দাঁড়িয়ে শোনার ক্ষমতা আমার নেই। আমি চলে যাচ্ছিলাম আমার রুমে। বাধা সাধলো রাইসার বাবা। কি নীরা, চলে যাচ্ছ যে? তুমি তো বাড়ির মেয়ের মতো, তো সমুদ্র তো সেই হিসেবে তোমার ভাই হয়। ভাইয়ের বিয়ের গল্প শুনবে না? ভাইয়ের বিয়েতে মজা করবে না? অবশ্যই সমুদ্রের বিয়েতে মজা করব। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মানে রাইসা, সে যদি এই বাসায় আসে সেও তো এ বাড়ির মেয়ে হয়ে যাবে। আমি ছিলাম মেয়ের মতো, সে হয়ে যাবে মেয়ে। তাহলে সমুদ্র কি ভাই বোন হবে? সে কি বলবে তা বুঝতে পারছে না। সে দাঁত কিরবির করছে। আমি একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে রুমের দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ট্যাপ জোরে ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। কাঁদলে নিজেকে খুব হালকা লাগে। আর একা একা কাঁদলে নিজেকে অনেক শক্ত করা যায়। খুব ঘুম পেয়েছে, মাথাটাও ব্যথা করেছে। একটা হ্যাপলিকন খেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙতে দেখি সারা ঘর অন্ধকার হয়ে আছে। মনে মনে ভাবলাম, আমি কি মরে গেলাম নাকি? ধুরু, একটা ওষুধ খেয়ে কে কবে মারা গেছে, আমিও কি যে ভাবি। মাথাটা গেছে আমার। বিছানা থেকে উঠে লাইট দিতেই দেখি সমুদ্র চেয়ারে বসে আছে। দেখে বেশ চমকে গেছি। ভাগ্যিস চিল্লে নেই। তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে? না, কাউকে আশা করেছিলাম না। আর তুমি ঘরে ঢুকলে কি করে? দরজা তো আমি ভেতর থেকে লাগিয়েছিলাম। ব্যালকনি দিয়ে এসেছি। কি মাথা গেছে তোমার? শরীরের এই অবস্থা নিয়ে তুমি ব্যালকনি দিয়ে এসেছো? না, মাথা আমার ভালোই আছে। মাথা তো তোমার গেছে। আমার বিয়ের কথা চলছে আর তুমি চুপচাপ আছো, কিছুই বলছো না। আমি কি বলবো? তোমার বিয়ে তুমি করবে। তোমার বিয়ে কি আমি করব নাকি? মানাটা কি? আমার বিয়ে অন্য কারোর সাথে হবে নীরা? তুমি এটা কি করে মানতে পারছো? না মানতে পারার কি আছে? এই দাওয়াত দিবা তো আমাকে? দাওয়াত না দিলে বিয়ে খাবো না কিন্তু। সে আর কিছুই বলল না। সে দরজা খুলতে যাচ্ছিল। আমি ভাবলাম চলে যাবে। তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে নেই। যেই না ওয়াশরুমে যাব, সে পিছন থেকে এক হাত কোমরের সাথে টেনে ধরলো। আহ, আমার লাগছে তো, ছাড়ো। আমার হাত লাগুক। এই তুমি এত পরিবর্তন হলে কি করে? এত জেদ কেন তোমার? আমার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে আর তুমি না বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে চিন্তিত? আমি তো কোনো পরিবর্তন হই নাই। আমার কোনো জেদও নাই। আর বিয়ের দাওয়াত না দিলে যাব কেমনে? আচ্ছা, আমরা দুপর্যায়ে আসবো দাওয়াত পাইলে। কি বিয়ের কথা বলছি, মরতে বলে নেই। হাত ছাড়ো, আমার লাগে। সে হাত ছেড়ে দিল। আমি বললাম, তো বিয়ে কবে? কবে আনছো রাইসাকে? সে আমার দিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি আবার হেসে বললাম, জনসমুদ্র, বিয়েতে কিন্তু আমার এক্সট্রা অ্যাটেনশন চাই, প্রাক্তন বলে কথা। সে আর এবার সহ্য করতে পারল না। আয়নায় এক ঘুষি মেরে ভেঙে দিল। 5 সেকেন্ড পর হাত দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমি তো হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে দরজা খুলে বেরিয়ে গেল। জানি না কই গেল। 30 সেকেন্ড পর তার রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুরু হয়ে গেল। ইয়া আল্লাহ, সমুদ্র আর না পারছি না। ও না, মনে মনে বলে রুমে ছুটলাম। 1 মিনিট রুমটাকে প্রায় মেরেই ফেলেছি। আন্টি কি করবে বুঝতে পারছে না। আমি 1-2বার তাকে আটকানোর চেষ্টা করলাম, কাজ হলো না। উপায় না পেয়ে তার বুকে মাথা রাখলাম, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। সে খুব ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু শেষমেশ আবেগের কাছে হার মানল। সে শান্ত হয়ে গেল। এই কয়েক মিনিট বেশ বুঝেছি, আমি তার কাছে থাকলে আমারও সে হাড়ে হৃদয় স্পন্দিত হয়, তারও সেই হাড়েই হয়। কিছুক্ষণ পর ছেড়ে বললাম, এগুলা করবা না। একদিকে তোমার শরীর খারাপ, অন্যদিকে আন্টি আঙ্কেলের বয়স হয়েছে, ওনারা এত চাপ নিতে পারবে না। রোজ ওষুধ খাইয়ে ঘুমায়। আমি আন্টিকে বললাম, আন্টি ও আর পরে কিছু খেয়েছে? না, খায়নি। চলো কিছু বানিয়ে দেবে। সে বলে উঠলো, আমি খাবো না। খাবে কিনা পরে দেখা যাবে আন্টি, চলো। আয়। রান্নাঘরে আন্টি গেল। আমি ফ্রেশ হয়ে গেলাম, দেখে রান্না করছে। দুজনেই বেশ চুপচাপ। অনেকক্ষণ। কি বলবো আমি বুঝতে পারছি না, কথার শূন্যতায় বকছি। আন্টিও হয়তো তাই। পর আন্টি বলে উঠল, নীরা, সমুর বিয়ে নিয়ে কথা চলছে। রাইসার বাবা তাড়াতাড়ি বিয়েটা দিতে চায়। ভালো তো, করিয়ে দাও ছেলেকে বিয়ে। দাওয়াত দিবে তো আমায়? না না বলবে যে নীরা আমার ছেলে জীবন থেকে চলে যা।
না রে মা, যদি বলি আমার বাড়ির মেয়ে হয়ে যা, আমার বাড়ির বউ হয়ে যা, হবি তুই? আমার ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে, বুঝি, কিন্তু আমি তো কিছু জানি না। তোদের ছাড়াছাড়ি কেন হয়েছিল তাই কিছু বলতে পারি না কাউকে। সম্পর্ক গড়া খুব কঠিন রে মা, ভাঙা খুব সহজ। শুনতে চাও? তাহলে আজ রাতে আমার রুমে এসো, সব বলবো। তখন তুমিই বলো আমি ভুল না ঠিক। আন্টি আর কিছু বললো না, শুধু বললো খাবারটা দিয়ে আয় গিয়ে। হ্যাঁ দাও, যদি না খেতে চায় আমি খাইয়ে দিব, চিন্তা করো না। নীরা, আমার ছেলেটা কি সত্যিই দোষী রে? না গো আন্টি, দোষ তো আমার। ভালোবেসেছিলাম তোমার ছেলেকে বলেই চলে এলাম। সমুদ্রের রুমে রুমে দেখি ফোন ঘাঁটছে, আমাকে দেখে ফোনটা বন্ধ করে বলল, আমি খাবো না নীরা। কেন খাবে না? এমনি খাবো না সমুদ্র, আমার ইচ্ছে নেই তোমার সাথে খাওয়া নিয়ে যুদ্ধ করার। একটু খেলে কি হবে? অসুবিধা হবে? তোমার স্পর্শ কল করেছিল। কখন? একটু আগে। ও তুমি খেয়ে নাও, আমি কথা বলে আসছি। সে হাতটা ধরে ফেললো আর বলল, আমার সামনে কথা বলো কেন? আমি বলেছি তাই, তুমি বললেই বুঝি আমাকে শুনতে হবে? এটা কথা বাড়িও না, আমার সামনে যা বলার বলবা। সে নিজেই স্পর্শর নাম্বার ডায়াল করে কল লাউডে দিয়ে দিল। হ্যালো নীরা। হ্যাঁ জি বলুন, কেমন আছেন? ভালো আছি। কিছু বলা ছিল কি? হ্যাঁ কিছু না, অনেক কিছু বলা ছিল। জি বলুন, দেখা করা যাবে? এই প্রশ্ন সমুদ্রের দিকে তাকালাম। সে হয়তো স্পর্শকে সামনে পেলে খেয়ে ফেলতো। আমি বললাম, আজ তো রাত হয়ে গেছে, কাল দেখা করি। না বেশিক্ষণ লাগবে না, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু নিচে আসতেন। কি আপনি নিচে? কতক্ষণ যাবত? আমি আসছি 1 মিনিট হলো। বেশ বেশ কিছুক্ষণ। আচ্ছা আসেন, আমি যাচ্ছিলাম। বাদ সাধলো সমুদ্র। সে বলল, তুমি যাচ্ছ মানে? রাত দেখেছ, মানুষ কি বলবে? আর তুমি যাবে না? বাসার সামনে একজন ওয়েট করছে। না দেখা করলে অভদ্রতামি দেখায়। হাত ছাড়ো, যেতে হবে আমায়। দেখাক, আমি যেতে দিব না তোমাকে, ছাড়বও না। আমাকে তো ছেড়ে দিয়েছ 2 বছর 3 মাস 17 দিন আগেই। ঘন্টাটা হিসাব করা হয়নি, এসে হিসেব করছি। বলে হাতটা ছাড়িয়ে নিয়ে নিচে এলাম। এসে দেখি স্পর্শ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলেন। হাই। হ্যালো নীরা। সরাসরি কথায় আসেন, ভালোবাসি আপনাকে, বিয়ে করবেন আমায়? কি বলবো বুঝতে পারছি না। কি হলো নীরা, কিছু বলুন। আপনি তো সব জানেন, তারপরেও কেন আমাকে? আমার তাও আপনাকেই চাই। আমি সব মানতে রাজি আছি, যতদিন আপনি চাইবেন না আমি কাছে আসবো না, কোনো অধিকারও চাইব না। কিন্তু তুমি তো কি নীরা, ভালোবাসো আমায়, তাই তো? পেছনে দেখি সমুদ্র আসছে। তুমি এখানে কি করছো? আমার বাড়ির সামনে আসতেই তো পারি, তাই না? কি বলেন স্পর্শ? হ্যাঁ তা তো অবশ্যই, আপনার বাড়ি, আপনি যখন ইচ্ছা আসতে পারেন। হ্যাঁ তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও। তো নীরা বলো, ভালোবাসো আমায় তুমি? বলো। সমুদ্র, কি হচ্ছে এগুলো? সিন ক্রিয়েট কেন করছো? আমি সিন ক্রিয়েট করছি? আজব। ভালোবাসা, সেটা স্বীকার করতে কি সমস্যা? তুমি যাবে? প্লিজ প্লিজ যাও সমুদ্র। আচ্ছা যাচ্ছি। শোনো, তাড়াতাড়ি এসো, আমাকে খাইয়ে দিতে হবে। যাও, আমি যাচ্ছি। সরি স্পর্শ, মানে বুঝতে পারিনি ও চলে আসবে। ইটস ওকে নীরা। ওনার মধ্যে আমার মতোই একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভালোবাসে তো উনিও। আমার কিছু বলার নেই, আর আমার সময় লাগবে ভাবার জন্য। নিন, খালি ফিরিয়ে দিয়েন না। আচ্ছা আসি, সাবধানে থাকবেন আপনিও। ঘরে এসে দেখি সমুদ্র ঘরে নেই। আন্টিকে জিজ্ঞেস করলাম, বলল ছাদে। ঘরে দেখি খাবারটা আছে, খাবারটা নিয়ে ছাদে গেলাম, দেখি উনি সিগারেট খাচ্ছেন। সিগারেট খেলে কি পেট ভরবে? সে চুপ করে আছে। বলো, সিগারেট খেলে কি পেট ভরবে? তোমায় না পেলে যে জীবনটা সুখ দিয়ে ভরবে না, সেটার সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ফেলে দিলাম। ও মুচকি একটা হাসি দিল আর বলল, এখনও আমার হাতে সিগারেট দেখলে খারাপ লাগে না? সহ্য করতে পারো না তাই না? হ্যাঁ সেরকম কিছু না, আমার সিগারেট গন্ধ ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। তাই? খাও, খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও। না, দিনে কয়টা সিগারেট খাওয়া হয় হিসেব নেই। ও কেউ একজন আমাকে ছুঁয়ে বলেছিল 2টার বেশি খাবে না। কেউ একজনও তো বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। গেল তো। কেন গেছে তা তো খুব ভালো করেই জানেন। সবই তো জানি, জানলে ভালো। এই নাও ওষুধ নাও নীরা।
আজকের পর থেকে তোমাকে আর বলবো না ভালোবাসি। আমার যা সেটা আমি নেব। যদি জোর খাটানোর দরকার হয় তাহলে তাই করব। আঁচা টেনে কপালে চুমু দিয়ে সে নিচে চলে গেল। কিছুই বুঝলাম না, সে কি এখন আমার উপর জোর খাটাবেন? আল্লাহ জানে ওনার মাথায় কী চলতেছে। নিচে নামলাম, দেখি উনি রুমে বসে কাকে জানি কল করতেছে আর বলতেছে দরকার পড়লে নিজেকে শেষ করব, কিন্তু ওকে অন্য কারো হতে দিব না। আমি কিছুই বললাম না, আমার রুমে আসলাম। আন্টি রুমে এসে বলল, এ নীরা খেতে আয়। খাবো না গো, তোমরা খাও, খিদে নেই। আয় খেয়ে নে, না খেয়ে ঘুমোতে নেই, কিছু হবে না, তোমরা খাও। আর আন্টি শোনো, আমি ভাবছিলাম আমি বাড়িটা ছেড়ে দিব। কি, তুই বাড়ি ছাড়বি? কিন্তু কেন? আন্টি দেখছোই তো সমস্যা হচ্ছে, আর তোমার ছেলের বিয়ের সামনে, আমি চাই না কোনো ঝামেলা হোক। নীরা, আচ্ছা বলবি তোদের মধ্যে কি হয়েছিল? আমার ছেলেটা কি দোষ ছিল? আন্টি তুমিই মনে হয় প্রথম মা হবে যে তার ছেলের প্রাক্তন প্রেমিকার কাছে তার ছেলের প্রেমের গল্প শুনতে চাইছো। বল না মা। আচ্ছা শোনো তাহলে, আমি কেবল ইন্টারে ভর্তি হয়েছি, সে তো আমাদের ওখানকার ভার্সিটিতে পড়ে। আচ্ছা ছেলেকে এত দূরে পাঠিয়েছিলে কেন? এখানেই পড়াতে চান্স পেয়েছে তাই গেছে। ভালো করেছে। তো কলেজের ক্লাস শুরু হলো, কলেজে যাচ্ছিলাম রেগুলারলি। সে ওই এরিয়ার বড় ভাই টাইপস একজন। তো রেক দেওয়ার একটা প্রথা আছে, তোমার ছেলেও আমাদের ফ্রেন্ডসগুলোকে রেক দিত। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আর অনেকজন ছিল। তোমার ছেলের এক বন্ধু আমাকে বাজে কথা বলেছিল, বলা যায় বাজে ভাষায় টিজ করেছিল। আর আমি মনে করেছিলাম তোমার ছেলে টিজ করেছে। ওই এরিয়ার বেশ প্রভাবশালী লোকের মেয়ে আমি, তাই আমার রাগও আকাশের উপর দিয়ে যায়। কেউ কিছু বললে নাক ফাটাই দিই। তো ছেলের ভাগ্য ভালো, নাক ফাটাই নেই। তবে হ্যাঁ, কষে একটা থাপ্পড় মারছিলাম আর বলছিলাম মেয়েদের সম্মানের কথা বলবো না বলবো, মানুষকে সম্মান করতে শেখেন। সে হা করে তাকিয়ে আছে। আমি চলে আসি। 3-4 দিন পরে শুনি তোমার ছেলে না অন্য কেউ আমাকে টিজ করেছিল। বেশ লজ্জা পেয়েছিলাম। পরে অনেক খোঁজ করে তোমার ছেলের হোস্টেলের বের করলাম। তারপর তাকে সরি বলে আসলাম। সে শুধু হেসেছিল। আমি অবশ্য মন থেকেই সরি বলেছিলাম। যাকে আমি সরি বলে তার জন্য আমি একটা বই নিয়ে যাই, তার জন্য নিয়ে গেছিলাম হুমায়ুন আহমেদের নির্বাস বইটা। তারপর 1 সপ্তাহ পর দেখি সমুদ্র আহমেদ নামের একটা আইডি থেকে ফেসবুকে রিকোয়েস্ট আসছে। প্রোফাইল কেটে দেখি যাকে আমি থাপ্পড় মেরেছিলাম সে অ্যাকসেপ্ট করলাম। টুকটাক চ্যাটিং হইতো। তারপর সেটা টুকটাক না, বেশ অনেকটাই ছিল। বুঝতে পারলাম দুর্বল হয়ে যাচ্ছিলাম দুজন দুজনের প্রতি। আমি সরে আসতে চাচ্ছিলাম। 2-3 দিন কথা হয়নি ওর সাথে। পরের দিন দেখি কলেজে আছে, আমি অ্যাভয়েডই করছিলাম, তাই কথা বলি নাই। ক্লাসে ঢুকে গেছি, 2টাই রুম থেকে বের হয়ে দেখি ও ওখানেই বসে আছে। তখন দাঁড়িয়েছিল, এখন বসে আছে। দেখেও না দেখার ভান করে চলে আসছিলাম। আমার বাড়ির গলিতে কেউ একজন পিছন থেকে হাতটা টেনে ধরেছে। পিছনে ঘুরে দেখি তোমার ছেলে। হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছি না। সে বলল, সমস্যা কি? ইগনোর করছো কেন? কোনো সমস্যা নেই, হাত ছাড়ুন। ভালোবাসি তোমায়, সোজা ভাষায় বলছি। সোজাভাবে আমার হয়ে যাও। আমি ভালোবাসি না আপনাকে। আমিও সোজাভাবে বলছি, আপনিও বুঝে যান। আমি কিন্তু বাঁকাও হতে পারি, বাঁকা হতে বাধ্য করিও না। সেদিন আর কিছুই না বলে চলে এসেছিলাম। তারপর কি করে জানি কি হয়ে গেল, সম্পর্ক শুরু হয়ে গেল। 1 বছর খুব ভালো যাচ্ছিল, কিন্তু সম্পর্কের বয়স 9 মাস 9 দিন। তখনই খুব ঝামেলা হলো দুজনের। তোমার ছেলে ব্যস্ত ছিল আগেও, কিন্তু তখনও আরও বেশি ব্যস্ত হয়ে গেল। পরে শুনলাম আমাদের এক ফ্রেন্ডের সাথে ওকে প্রায় দেখা যায়। ওকে কিছু বললে এমন একটা বিহেভ করতো যে থাকলে থাকো, না থাকলে চলে যাও। তুমি থাকা বা না থাকাতে আমার কিছু যায় আসে না, এভাবেই চলে যাচ্ছিল। আর দিন দিন ওর ব্যস্ততা অনেক বেড়ে যাচ্ছিল। সময় আমি তার কাছ থেকে পেতামই না। একদিন দেখি আমার ফ্রেন্ড মানে রাহার সাথে বেশ ঘনিষ্ঠভাবে পার্কে দোল খাচ্ছে। আমি ওকে দেখে চলে আসি। আমি ওকে দেখিয়েছি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখেছি। রাতে ফোন দিচ্ছিলাম 11টা থেকে 1টা পর্যন্ত, তার কল ওয়েটিং। সেদিন আর কল দিইনি। সকালে কল দিয়ে বলেছিলাম দেখা করতে পারবা কলেজে? সে বলেছিল পারবে না, সে ব্যস্ত আছে। কিন্তু সে সেদিনই রাহার সাথে ঘুরতে গিয়েছিল। কাকতালীয়ভাবে আমি আর আমার কিছু ফ্রেন্ডও সেখানে যাই। বেশ ঘনিষ্ঠ অবস্থাতে তাদের আবার দেখলাম। এবার তোমার ছেলে রাহার শাড়ির কুচি আর হাতের ছুঁড়ি পরিয়ে দিচ্ছিল।
আমি চলে এসেছিলাম, কারণ আমি এগুলো দেখতে প্রস্তুত ছিলাম না। সে কপালে চুমু দিতেও বাকি রাখেনি। সেদিন আমার রাতেও ফোন দিয়ে দেখি ওয়েটিং 11টা থেকে 1:23 পর্যন্ত। আমি কল দিলাম, রিসিভ করে গালি দিল, বলল দেখছো না ব্যস্ত আছি। আমি বেশ ঠান্ডা গলায় বললাম আচ্ছা আর ফোন দিব না, কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলেছিলেন? সে বলল সব তোমাকে বলতে হবে? তুমি কি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? আমি আর কিছু না বলে কল রেখে দিলাম। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। রোজ রাতেই চোখ গড়িয়ে জল পড়তো, কিন্তু সে রাতে কেন জানি বেশি পড়েছিল। তবে সে রাতের কান্নাটা অনেক শক্ত করেছিল আমায়। এভাবেই 1 মাস কেটে গেল। কথা হয় না বললেই হয়, দিনে হয় 10 মিনিটও আমাদের কথা হয় না। কিন্তু সে রোজ রাহাকে নিয়ে বের হয়। আমার ফ্রেন্ডরা কল দিয়ে জানায়, অনেক তো ছবিও পাঠায় দেয়। 1 বছর হয়ে গেছিল সম্পর্কের আমাদের। বেশ বুঝতে পারলাম সে আমাকে চায় না। আমার সরে আসা উচিত, তাই চলে গেছিলাম। এখন ওকে তো আর অন্য কারোর সাথে দেখতে পারবো না, তাই ভাইয়া ভাবিকে বললাম আমাকে তাদের সাথে নিয়ে আয়, পড়াশোনাটা এখানেই করি, পরীক্ষাটাও এখানে দিব। বাবা মাও বুঝতে পারছিল তাদের মেয়ের কিছু একটা হয়েছে, তাই তারাও আর বাধা দিল না। চলে এলাম তাই তারাও আর বাধা দিল না। আইডিটি ডিলিট করে দিলাম, নাম্বার চেঞ্জ করে ফেললাম। বাস্তি ভাই ভাবি আর বই নিয়ে ভালোই দিন যাচ্ছিল। ফাইনাল এক্সাম চলে এলো। গেলাম আবার ওখানে। গিয়ে বেশ অবাক হলাম। শুনলাম সমুদ্র নাকি রাহাকে সবার সামনে প্রপোজ করেছে। অনেকের সামনে রাহাকে বউ বলে পরিচয় দিয়েছে। পরীক্ষা দিচ্ছিলাম, শেষ পরীক্ষার দিন সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। হেসে হেসেই জিজ্ঞেস করলাম কেমন আছেন? সে বলল ভালো। আমিও আর কথা বাড়ালাম না, চলে আসলাম। কিন্তু খুব ইচ্ছে করছিল ওর কাছে থাকতে। আবার পেছনে করে দেখি রাহা আর ওর হাত ধরে আসছে। আমাকে দেখে সমুদ্র হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি একটা হাসি দিয়ে চলে এসেছিলাম আর মনে মনে বলেছিলাম ভালো থেকো মশাই। তারপর প্রায় 2 বছর পর দেখা তোমাদের বাসায়। এই তো, আরও অনেক কিছুই আছে যেগুলো তোমাকে বলতে পারবো না, দেখাতেও পারবো না। লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে। আন্টিরও। উনি ইমোশনাল মানুষ তো, তাই। আর চাই না গো কিছু বলতে, আমি ঘুমাবো। যাও তুমি খেয়ে ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে 3টায় ঘুমটা ভেঙে গেল। দেখি গ্লাস জগ সব ফাঁকা, পানিও খেতে ইচ্ছে করছে। তাই উঠে কিচেনে যাচ্ছিলাম, দেখি সমুদ্রের ঘরে লাইট জ্বলছে। কি করছে ও? রুমে গিয়ে দেখি সে বিয়ারের বোতল নিয়ে বসেছে। এক হাতে সিগারেট, অন্য হাতে বিয়ার। আল্লাহ, আন্টি দেখলে তো কষ্ট পাবে। আমি রুমে ঢুকেই ওর দরজা বন্ধ করে দিলাম। সে তাকিয়ে আছে আর বলল, কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বাসায় ড্রিঙ্ক করছেন? করছি তো। আস্তে আস্তে বলছে, ভালো দাঁড়াতে পারছে না। তা তো দেখতেই পাচ্ছি। আন্টির কথা তো একবার ভাবতে পারতেন। সে আমাকে বুকের মধ্যে টেনে বলল, নীরা আর পারছি না, আর পারতে হবে না, আমি খুব তাড়াতাড়ি আপনাদের বাসা ছেড়ে দিব। সে আর শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে কি মেরে ফেলতে চাও? তাহলে একেবারেই মেরে ফেলো। জবাব না দিয়ে ওনাকে শুয়ে দিলাম। সে ঘুমিয়ে গেল। রুমটা পরিষ্কার করে দিলাম, লাইট অফ করে দিয়ে বের হতে